মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৩৫, আরও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কলিজার ধন হারিয়ে চুরমার বহু পরিবারের স্বপ্ন। অপ্রত্যাশিত বলছেন অভ্যুত্থানের নায়করা। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো পরিশুদ্ধ না হওয়ায় এনসিপির আত্মপ্রকাশ। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, আহত ১। শেরপুর দিয়ে নারী শিশুসহ ২১ রোহিঙ্গাকে পুশ ইন করল ভারত। এবং ভরা মৌসুমেও ইলিশের বাজারে আগুন, মাঝারি আকারের প্রতি কেজি বিক্রি হচ্ছে ২,০০০-এ, ২০ টাকা পর্যন্ত কমেছে ব্রয়লারের দাম, ২০০-তে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও এক শিক্ষার্থী জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে গিয়ে দাঁড়ালো। আয়মান নামের ওই শিক্ষার্থী মাইলস্টোন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিল। শুক্রবার সকাল ৯:৩০টার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১০ বছর বয়সী আয়মানের শরীরে ৪৫% পুড়ে গিয়েছিল। তার বাসা উত্তরা ১৭ নম্বর সেক্টরে। আয়মানের মৃত্যুতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪তে। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪১ জন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। যেমনটি আমার সহকর্মী বলছিলেন, আজ সকাল ৯:৩০টায় শিশু আয়মান নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। তার বয়স ছিল ১০ বছর এবং সে উত্তরা মাইলস্টোন স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তো তার মরদেহ এখনও এই হাসপাতালটির ৪র্থ তলায় আছে, এখনও মর্গে নেওয়া হয়নি। মর্গে নেওয়া হলে সেখানে ৪০ থেকে ৫০ মিনিট কিছু আনুষ্ঠানিকতা আছে। সে আনুষ্ঠানিকতা শেষ করার পরে মরদেহ বাহী যে গাড়ি বা ফ্রিজার ভ্যানে মরদেহ তোলা হবে এবং যেখানে দাফনের চিন্তা করেছেন তার পরিবার সেখানে নেওয়া যাবে। যতটুকু আমরা জেনেছি তার বাসা উত্তরা ১৭ নম্বর সেক্টরে এবং গ্রামের বাড়ি শরীয়তপুর। সেক্ষেত্রে তার মরদেহ কোথায় নিয়ে যাওয়া হবে সেটি আসলে তার মরদেহ যখন বের করা হবে তার পরিবারের কাছ থেকে জানা যাবে। তো শিশু আয়মানের মৃত্যু সহ এ পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটের মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪তে। আর চিকিৎসাধীন আজ সকাল পর্যন্ত যেমনটি আমরা জেনেছিলাম ৪২ ছিল। শিশু আয়মানের মৃত্যুতে সেটি কমে ৪১-এ দাঁড়িয়েছে এবং আইসিইউতে মোট চিকিৎসাধীন ছিল ৮ জন। শিশু আয়মানের মৃত্যুতে সেখান থেকে কমে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ৭ জন, এমনটি আমরা জেনেছি হাসপাতাল সূত্র থেকে। তো এখনও পর্যন্ত এর আগে যেমনটি আমরা বলেছিলাম যে বিদেশ থেকে ৩টি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে সকাল ১০টায়। যেমনটি আমি জেনেছি যে চীনের প্রতিনিধি দল এবং সিঙ্গাপুরের প্রতিনিধি দল তারা হাসপাতালেই অবস্থান করছিলেন এবং সিঙ্গাপুরের প্রতিনিধি দল কনফারেন্স করছিলেন এখানকার চিকিৎসকদের সাথে এবং চীনের প্রতিনিধি দল সকাল ১০টা নাগাদ তারা ওটিতে ছিলেন। তারা চিকিৎসা কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছেন এমনটি আমরা জেনেছি। তো ভারতীয় চিকিৎসক দলও বাংলাদেশে অবস্থান করছেন। আমরা যতটুকু জানি যে আজ দিনের কোনো একটি সময়ে তাদের ওই হাসপাতালে আসার কথা। তো গতকাল রাতের কথা যদি একটু বলি, পরিচালকের সাথে আমাদের কথা হয়েছিল, তিনি জানিয়েছেন শুধুমাত্র চীন, ভারত, সিঙ্গাপুর নয়, বিশ্বের বিভিন্ন দেশেই চিকিৎসকদের সাথে এই আহতদের উন্নত চিকিৎসার ব্যাপারে আলাপ করছেন এখানকার চিকিৎসকরা। তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আতাউর কাউসার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোকন সম্মেলনে কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি কয়বার দেবেন? আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করে। এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে কেঁপে ওকে ভূমিকম্প শুরু হয়েছে। আমি কেমনি অপরাধ করব? দুনিয়ার কেউ না দেখো, আল্লাহ তো দেখছে। এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমি। এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে ওঠে তাহলে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকল
এই রোকন সম্মেলনে আজকে যারা হাজির হয়েছে তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয়। একজন তার বন্ধুদেরকে বলেছে, গত রাতে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি পেট করে। গত রাত্রে কখন ডিনার? জি না, ডিনার না। ওই যে ডিনার কি খেয়েছিল? বলে হ্যাঁ, তা খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়েছিলে, ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো? তাও না। তাইলে কি খেলে? কই যে আম খেলাম, জাম খেলাম, লিচু খেলাম, তারপরে আপনার কমলা খেলাম, ড্রাগন খেলাম, পেয়ারা খেলাম, আঙ্গুর খেলাম, খেজুর খেলাম, তিন খেলাম, সব খেয়েছি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে রুকন সম্মেলনে কথা বলছিলেন জামাতা আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আবারও মাইলস্টোন ট্র্যাজেডির খবর। বাবার চুমু খেয়ে স্কুলে গিয়েছিল সারিয়া। রাইসার জন্য আইসক্রিম আনতে চেয়েছিল বোন সিনথিয়া। কেউ ফিরল না। মাইলস্টোন ট্র্যাজেডিতে হারিয়ে গেছে এক একটি শৈশব। থমকে গেছে অনেক পরিবারের স্বপ্ন। সন্তান হারানোর যন্ত্রণায় পাগল প্রায় মা বাবারা। খুঁজে ফিরছেন বুকের ধনের স্মৃতি। সুমন সরকারের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। খোলা পড়ে আছে বই খাতা, নিঃসঙ্গ সেই খাট, আর উঠোনে একা পড়ে আছে প্রিয় দোলনাটি। চারপাশে যেন শুধুই একরাশ শূন্যতা, সারিয়া নেই। রাইসার খেলনার গাড়িটাও পড়ে আছে ঠিক আগের মতোই, যেন অপেক্ষায় আছে কখন ফিরে আসবে উচ্ছল শিশুটা। সারিয়া আর রাইসা দুজনেই মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী। সারিয়ার মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার। মেয়েকে আমরা এভাবে দেখবো এখানে, ভাই আমরা কল্পনা করতে পারি নাই আমার মেয়ে ওইখানে এভাবে শুয়ে থাকবে। প্রথম দেওয়া ছিল মার সাথে চুমা দিয়ে সুস্থ সবল, আর শেষ দেখা হয়েছে আমার ছোট ভাই বললো ভাই আমার ভাই নাই বইরে গেছে, ভাই নাই। সেদিন টিফিনের সময় চিপস খাওয়ার আবদার করেছিল সারিয়া। চাচাতো ভাই নাবিল চিপস আনতে বের হলে তার সামনেই ভেঙে পড়ে যুদ্ধ বিমান। তোমার চিপটা আমার দিয়ে দাও, তুমি পোলারটা কিনে খাও। এখন আমি বাইরে গেছি কিনতে, আইসা দেখে কি আমার মাথার উপর দিয়ে অনেক বড় একটা বিমান যেতেছে। আদরের মেয়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাইসার বাবা মা। তার মুখে আমি মা ডাক শুনতেছি না, তাকে আমি দেখতে পাচ্ছি না, আমার কতটা কষ্ট হচ্ছে। আমি তো মা। আমার বলছে যে আব্বু তুমি নিতে আসো, আমি তো নিতে আসি বাবা, আমি আসবো তোমাকে নিতে। তো আর আমার মেয়ে নিতে আনতে পারিনি, এই কষ্টে তো আরো বুক ফেটে যাচ্ছে। সন্তানহারা বাবা মার জীবনের শূন্যতা কখনোই পূরণ হবে না। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ ক্ষতিগ্রস্তদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচার পতনের মূল অবদান সাধারণ মানুষকেই দিতে চান গণ অভ্যুত্থানের নায়কেরা। কৃতিত্ব নেয়ার খেলাকে অপ্রত্যাশিত বলছেন তারা। রক্তক্ষয়ী আন্দোলনের প্রধান মুখ নাহিদ ইসলাম বলছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো পরিশুদ্ধ না হওয়ায় গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপির আত্মপ্রকাশ ঘটেছে। হাসান ওয়ালির প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া কোটা আন্দোলনকে ঐতিহাসিক স্বৈরাচার পতনের এক দফায় নিতে নেতৃত্ব দেন সমন্বয়করা। ২৪ সালের ৮ জুলাই ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে ৩ আগস্ট ১৫৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সমন্বয়ক হিসেবে রাখা হয় ৪৯ জনকে, আর সহ সমন্বয়ক ছিলেন ১০৯ জন। কমিটিতে ১ নম্বর সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। মুখ্য ভূমিকায় ছিলেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, মোহাম্মদ মাহিন সরকার, আব্দুল কাদের, হান্নান মাসুদদের মতো শিক্ষার্থীরা। আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করে বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবির সহ ফ্যাসিবাদ বিরোধী সব সংগঠন, যার মধ্য দিয়েই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিদায় নেয় শেখ হাসিনা সরকার। নতুন বাংলাদেশে গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে বিভিন্ন সময় মুখোমুখি দেখা গেছে অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন গোষ্ঠীকে। ক্রেডিট নেওয়ার যে খেলাটা আমরা দেখছি, আমরা মনে করি এটা একদমই অপ্রত্যাশিত। যারা অংশগ্রহণ করেছে এই অভ্যুত্থানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবারই অবদান ছিল।
এবং এখানকার যে কোনো একটা অংশ যদি তাদের জায়গা থেকে এই অংশগ্রহণটা না থাকতো, হয়তোবা এই অভ্যুত্থান আরও বিলম্বিত হতে পারতো, হয়তোবা সফলতার মুখ নাও দেখতে পারতো। গণঅভ্যুত্থানের মূল ক্রেডিট অরাজনৈতিক সাধারণ মানুষকে দিতে চান আন্দোলনের প্রধান মুখ নাহিদ ইসলাম। ক্রেডিট যদি বলেন, এটা বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা, শ্রমিকরা, যারা কোনো দল করে না, তারা নামছে দেখে আন্দোলন সফল হয়েছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কোন দল বা কারা সবচেয়ে বেশি ধারণ করতেছে, মানুষ তাদের সাথে যাবে। নাহিদ ইসলাম বলছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো পরিশুদ্ধ না হয় এনসিপির আত্মপ্রকাশ ঘটেছে, যার লক্ষ্য বৈষম্যহীন বাংলাদেশ। আমরা তো আসলে রাজনৈতিক দল করতে চাইনি। ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিজেদেরকে শুধরে, কারণ তাদেরও ইতিহাস আছে, অতীত আছে, তাদেরকেও পরিশুদ্ধ হয়ে আসতে হবে, তো সেটা তারা হয়ে আসে নাই। এর ফলে আমাদের একটা নতুন দল করার লাগছে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, কারো একক ক্রেডিট না থাকলেও শিক্ষার্থীদের ত্যাগ এবং সাহসিকতা ছিল অনন্য। এটুকু বলতেই হবে যে এটার নেতৃত্ব ভাগে মানে ছাত্ররা যদি না থাকতো আর কি, তাহলে ইনফ্যাক্ট এটা সফল পরিণতির দিকে যেত কিনা সেটা একটা সন্দেহ আর কি। একই সাথে দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোকেও স্বীকৃতি দেওয়ার কথা বলছেন এই বিশ্লেষক। প্রত্যাশা সত্যিকারের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। কর্তৃত্ববাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসন। ফেনীর পরশুরাম বিএসএফ এর গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে শেরপুরের নাগগাঁও সীমান্ত দিয়ে 21 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসন থামছেই না। আবারও বিএসএফ এর গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে ফেনীর পরশুরামের বাঁশপদুয়া সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে যান মিল্লাত, আফসার ও লিটন। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। গুরুতর অবস্থায় মিল্লাত ও আফসারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আহত আফসারকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর লিটনের মরদেহ ভারতের বিলোনিয়া হাসপাতালের মর্গে রয়েছে বলে জানায় বিজিবি। 3 জন বাংলাদেশী নাগরিক তারা সীমান্ত লাইন ক্রস করে ভারতে যায় এবং অপরদিকে ভারতীয় চোরা কারবারিরাও সেখানে জড়িত হয় মালামাল চোরা কারবারি মালামাল পাচার করার জন্য। এবং এক পর্যায়ে বিএসএফ গুলি ওপেন করে বাংলাদেশি সাইডে দুঃখজনকভাবে চিকিৎসা নিতে যাওয়ার সময় পথিমধ্যেই মৃত্যুবরণ করে। এদিকে বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ির 3 নম্বর সীমান্ত গেট দিয়ে নারী ও শিশুসহ 21 জনকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। তাদের মধ্যে 11 জন শিশু, 5 জন নারী ও 5 জন পুরুষ রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সম্পদ, এটি নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে বন্দরের নিউমারিং টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এনসিটিতে যারা ছিলেন 18 বছর 17 বছর, তাদের থেকে আরও বেশি এফিশিয়েন্ট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রোপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রোপাগান্ডা যেন না করে। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেতে চাই, আমরা নিজেদের মধ্যে পড়ে থাকতে চাই না। সময় সংবাদে আরও থাকছে। জমকালো আয়োজনে হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ফ্যামিলি ম্যারাথন। দৌড়ের মাধ্যমে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করাই লক্ষ্য। দেশীয়দের পাশাপাশি আলো ছড়ান বিদেশিরাও। ভরা মৌসুমেও চড়া ইলিশের বাজার। মাঝারি আকারের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। শুক্রবার রাজধানী কারণ বাজার ঘুরে দেখা যায় 1.5 কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 4000 টাকা পর্যন্ত। মাংসের বাজারে 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার, সোনালী এবং দেশি মুরগির দাম। 160 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ। বেগুন 7 টাকা, শসা 60 থেকে 80 টাকা এবং পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। 10 টাকা বেড়ে প্রতি কেজি দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে 140 টাকায়। মুগ ডালের দর উঠেছে 160 টাকা। এবার আবহাওয়ার খবর। আবহাওয়ার খবরে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিচ্ছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। জ্যাভলিন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আলিফ। আমরা প্রথমে যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে আজকের যে বাতাসের যে খবরটি সেটি প্রথমত আমাদের আলোচনার মুখ্য বিষয়। আজকে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন যে বিভাগের বাতাস সেটির কি অবস্থা রয়েছে এবং আর্দ্রতার কি অবস্থা, এই দুটি বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ঢাকাতে যদি আজকে আপনি দেখেন অত্যন্ত চমৎকার একটা বিশুদ্ধ বাতাস আমরা দেখছি, যেটি ইন্ডেক্সে 39 রেকর্ড করা হয়েছে। মূলত আপনাকে জানিয়ে রেখে আলিফ, এটি কিন্তু বাংলাদেশে যেহেতু সে অর্থে এটি মনিটরিং করা হয় না, তবে এটি জার্মান ভিত্তিক একটি সুইস কোম্পানি অর্থাৎ সুইজারল্যান্ড এটির অফিস, যেটিকে আইকিউ এয়ার আমরা প্রায় কিন্তু যারা অনলাইন এটিকে খুব নির্ভরযোগ্য একটি বায়ু নির্দেশক মান নির্দেশক হিসেবে তারা খুব ভালো করছেন ইদানিং, এবং তাদের ইন্ডেক্সে আমরা দেখছি 39 আজকে রেকর্ড করা হয়েছে ঢাকার, যেটিকে ভালোই বলতে হবে। 0 থেকে 50-এর মানমাত্রা এটিকে স্বাস্থ্যকর একটি বায়ু, এবং এর পাশাপাশি আর্দ্রতা আমরা দেখছি 65। তার মানে আপনার আজকে গতকাল রাতে যে বৃষ্টিটি হয়েছে সেটির একটি প্রভাব কিন্তু আর্দ্রতাতেও রয়েছে, একই সঙ্গে বাতাসের মানটিও কিন্তু সেই অর্থে ভালো। আমরা পরবর্তী যে বিভাগ সেটিতে যদি চলে যাই, চট্টগ্রাম বিভাগের বিশুদ্ধ বাতাস আজকে তাদের 33, সেটিও যথেষ্ট ভালো রয়েছে, এবং আর্দ্রতা কিন্তু আপনি জানেন যে সেখানে কিছুটা বেশি, যেহেতু এই মৌসুমি বায়ুর যে একটা প্রভাব রয়েছে, যার কারণে সেখানে তাপমাত্রা আজকে যদি কিছুটা কমও থাকে তারপরে কিন্তু যে গরমের অনুভূতি সেটি কিন্তু চট্টগ্রামে আজকে তুলনামূলক বেশি হবে, কেননা 93% সেখানে আর্দ্রতা। আমরা পরবর্তীতে যেতে চাই রাজশাহীর, সেখানকার সন্তোষজনক পর্যায়ে রয়েছে, হয়তোবা ঢাকা বা চট্টগ্রামের মতো নয়, সেখানে 67 আছে, আর আর্দ্রতা রয়েছে 80%। আমরা পরবর্তী সিলেটের যদি বায়ুর মানমাত্রা দেখি সেখানেও সন্তোষজনক 60 এবং আর্দ্রতা রয়েছে 75। পরবর্তী আমরা যদি চলে যাই খুলনার বিভাগে, সেখানেও সন্তোষজনক 55 ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে বিশুদ্ধ বায়ুর মানমাত্রা, এবং আর্দ্রতা রয়েছে 87, সেখানেও কিছুটা গরম অনুভূত হবে। আমরা পরের বরিশাল বিভাগের ক্ষেত্রেও দেখছি বায়ুর মান সেটি 56 সূচকে রয়েছে, সেটিও সন্তোষজনক, আর্দ্রতা রয়েছে 82%। এবং আমরা পরবর্তী শেষ রংপুরের যদি দেখি 59 সন্তোষজনক, আর্দ্রতা 81, অর্থাৎ এর শেষটা যদি দেখি আমরা ময়মনসিংহ, সেখানকার চিত্রও কিন্তু আমরা অনেকটা একই রকম দেখব। ময়মনসিংহের আর্দ্রতা রয়েছে সেখানে 73 এবং বিশুদ্ধ বায়ুর মানমাত্রায় 55। সব মিলিয়ে সারা দেশে কিন্তু যে বৃষ্টিপাত হয়েছে যার কারণে বায়ুর যে এখন মানটি সেটি ভালো রয়েছে বলা চলে, এবং আর্দ্রতা কিছুটা বেশি রয়েছে, যার কারণে তাপমাত্রা যা রয়েছে তার চাইতে ফিলস লাইক যেটা আমরা বলি, অনুভবটা কিন্তু একটু বেশি হবে। তো এই আর কি আজকের আমাদের তাপমাত্রার খবর। এই ছিল আমার কাছে আজকের ঢাকা সহ সারা দেশের বাতাসের সবশেষ খবর। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দুই দেশের নিরাপত্তা বাহিনীর সংঘাতে রণক্ষেত্রে রূপ নিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে, আহত হয়েছেন অন্তত 46 জন। স্থানীয় সময় শুক্রবার ভোরে সীমান্ত অঞ্চলে আবারও সংঘর্ষ ও গোলাগুলি হয়। জীবন বাঁচাতে থাই সীমান্ত থেকে পালিয়ে গেছে অন্তত 1 লাখ বেসামরিক মানুষ। সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কম্বোডিয়াও। উভয় পক্ষকে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনও। সময় সংবাদ। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি ম্যারাথন। বিভিন্ন বয়সী 2000 দৌড়বিদ এতে অংশ নেন। ফ্যামিলি ম্যারাথনের এবারের আসর 2 বিভাগে 4 ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়, যেখানে 2.2 এবং 7.5 কিলোমিটার বিভাগে নারী ও পুরুষ আলাদাভাবে অংশ নেন। 50-এর বেশি বিদেশি রানারও এতে অংশ নিয়েছেন। ছোট বড় সব বয়সীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় রাজধানীর হাতিরঝিল। ফ্যামিলি ম্যারাথনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।